আসসালামু আলাইকুম। আমি এফকেসিএস। আপনারা শুনছেন ভিলেন ক্যান বি লাভার। লিখেছেন মিথু বুড়ি। পর্ব সংখ্যা ৩৩। চলুন আজকের পর্ব শুরু করি। জঙ্গলের শ্বাসরুদ্ধকর নীরবতা ভেঙে গেছে। গনগনে ব্যথার দহন কষ্টে ইকবাল সাহেবের শরীর খিচিয়ে উঠছে। মুখে গুজে দেওয়া কাপড় চিৎকারে গিলে নিচ্ছে। কেবল গলা দিয়ে বেরোচ্ছে ভীতিকর গোঙানি। রিচার্ডের চোখে উন্মুক্ত জিজ্ঞাসা, হাতে ধাতব চিমটি। এক এক করে লোম তুলে আনছে মাংস চিরে। চামড়ার নিচ থেকে তাজা রক্ত ঝরছে। উন্মুক্ত কোষ থেকে গলগলিয়ে বেরিয়ে আসছে জলাধারা লাল স্রোত। লুকাস সামনে দাঁড়িয়ে ঠান্ডা হাসিতে দেখছে। ন্যাসো হাসতে হাসতে পিঞ্চারে গরম মোম তুলে আনলো। এইবার শুরু হোক নরকের আস্বাদ। গরম মোমের আচ্ছাদনে ইকবাল সাহেবের ক্ষতবিক্ষত শরীর দাউ দাউ করে জ্বলছে। ধোঁয়া উঠছে পুরা চামড়া থেকে। নাকে এক অমানবিক উৎকট গন্ধ। চোখের পাতা কাঁপছে তীব্র যন্ত্রণায়, কিন্তু জল পড়ছে না। যেন চোখের সমস্ত জলও বাষ্প হয়ে উড়ে গেছে। রক্ত, মোম, পুরা চামড়া, এই নরকীয় সংমিশ্রণের মাঝে রিচার্ড লবণ মরিচ মেশানো তরল ঢেলে দেয়। মুহূর্তেই শরীর খিচকে উঠল। শিরদাঁড়া বাঁকিয়ে যাবতীয় যন্ত্রণা সইতে চাইল ইকবাল সাহেব। তবে তার চেয়েও ভয়াবহ অপেক্ষা করছিল ব্লিচিং পাউডার। সাদা চূর্ণ ছড়িয়ে যাওয়া মাত্রই মাংস গলতে শুরু করে। দগদগে ক্ষত চ্যাপটা হয়ে যেতে লাগলো। রক্ত, চামড়া, মাংস একসাথে মিশে গিয়ে এক বীভৎস কাদায় পরিণত হলো। ইকবাল সাহেবের শরীরের ত্বক যেন আস্তে আস্তে ঝলসে গিয়ে খুলে পড়ছে। অস্থি স্পষ্ট হতে শুরু করেছে। কিন্তু মৃত্যু এখনো দূরে। মৃত্যু এখনো বিলাসিতা। আগুনের হালকা আলোয় ঝলসে উঠল রিচার্ডের ঠান্ডা নির্দয় চোখ। টকবগে পানিতে মাংসের টুকরোগুলো নড়ে চড়ে উঠছে। গাঢ় ধোঁয়া উঠে চারপাশে এক বিচিত্র উগ্র গন্ধ ছড়িয়ে দিচ্ছে। রক্ত, পুরা চামড়া, সেদ্ধ মাংসের বিকট সংমিশ্রণ তৈরি হয়েছে। ইকবাল সাহেবের পা থেকে সাবধানে কাটা মাংসগুলো দিকে তাকিয়ে রিচার্ডের চোখে এক ধরনের পৈশাচিক তৃপ্তি ফুটে উঠল। ছুরির নিখুঁত আঁচড়ে হাঁটুর নিচ থেকে সমস্ত মাংস ছিলে নিয়েছে সে। কেবল উন্মুক্ত হাড় দুটো চকচক করছে আগুনের আলোয়। তীব্র যন্ত্রণায় শিউরে উঠলেও ইকবাল সাহেব চিৎকার করতে পারেননি। মুখে তখনও গুজে দেওয়া ছিল কাপড়। শরীর সরু সাপের মতো বাঁকাচ্ছে। সমুদ্রনীল চোখ ঠান্ডা দৃষ্টিতে তাদের দিকে তাকাতেই ন্যাসো ও লুকাস সেই ভাষাহীন প্রশ্নের উত্তর দিয়ে দিল। মুহূর্তেই ন্যাসো ইকবাল সাহেবের মুখ থেকে কাপড় সরাতে লুকাস তার পেশিবহুল হাত দিয়ে লোকটার চোয়াল ছিন্নভিন্ন করে ফেলার মতো শক্ত করে ধরল। ইকবাল সাহেব তখনও বোঝার চেষ্টা করছেন এই বিভীষিকাময় মুহূর্তে আরও কি অপেক্ষা করছে তার জন্য। তারপর রিচার্ড ফুটন্ত পানির পাত্র থেকে এক টুকরো মাংস তুলল চপস্টিক দিয়ে। ধোঁয়া উঠছে। রসে ভেজা মাংসের টুকরোটা এখনো যেন জীবন্ত। শিরায় শিরায় পুরা গন্ধ ছড়িয়ে দিচ্ছে। কোনো বাক্য বিনিময় ছাড়াই সে ফুটন্ত মাংস ইকবাল সাহেবের মুখের ভেতর গুজে দিল। সঙ্গে সঙ্গে দগদগে যন্ত্রণায় দেহটা খিচিয়ে উঠল। জিভ পুড়ে যেতে লাগলো। গালের ভেতর মাংস লাল সাদা হয়ে ফুটতে লাগলো গরমে। জীবনও দূরে থাক। ঠোঁট কাঁপছে। চোখ গড়িয়ে আসছে ফুটা ফুটা রক্তমাখা অশ্রু। ফেলাও মুশকিল। লুকাস তার মুখ চেপে রেখেছে। কোনো শব্দ বেরোনোর সুযোগ নেই। গিলতেই হবে। ইকবাল সাহেব জানেন এই ছটফটানি, এই অগ্নিকুণ্ডের মতো জ্বালা চিরতরে শেষ করতে হলে গিলতেই হবে। কিন্তু কিভাবে? সেই গরম লাল স্রোত ছড়তে থাকা নিজের গতরের মাংস কিভাবে নামবে তার খাদ্যনালী দিয়ে? তবুও দীর্ঘতম এক যন্ত্রণার পর গিললেন তিনি নিজের মাংস। নিজের দেহের টুকরো
গিলে ফেললেন। তাকে গিলিয়েই ছাড়ল নৃশংস মানব রিচার্ড কায়নাত। রিচার্ডের মুখে তখন এক পৈশাচিক হাসি, বিজয়ের হাসি, ক্ষমতার হাসি, নিষ্ঠুর আনন্দের হাসি। দেখেছ মানুষ নিজেকে কত সুন্দরভাবে উপভোগ করতে পারে। ন্যাসো আর লুকাস একসঙ্গে হেসে উঠল। জঙ্গলের নীরবতা আর কেঁপে উঠল সেই বিকট অমানবিক হাসির প্রতিধ্বনিতে। লুকাস ছেড়ে দিল ইকবাল সাহেবের মুখ। সঙ্গে সঙ্গে গড়গড় করে বমি করতে থাকে ইকবাল সাহেব। গোঙাতে গোঙাতে বলল, আমি বলছি সত্যটা। পৈশাচিক উন্মাদনায় শীর্ণ হাসি ফুটল কালচে অধর কোণে। ইকবাল সাহেব কিছু বলতে চাচ্ছিল, তখনই পিছন থেকে একটা গুলি এসে তার মগজ ভেদ করে ফেলল। সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ল সে। শোনা গেল টায়ারের কর্কশ শব্দ। রিচার্ড বিদ্যুৎ বেগে বাইক নিয়ে ছুটে গেল গাড়ির পিছু পিছু। ন্যাসো লুকাস আর গেল না। লুকাসের মুখটা কেমন যেন ভার। ন্যাসো তা চোখের কোণে দিয়ে লক্ষ্য করল। পুরীতে একটা নরম গুঁতো মেরে বলল, কি হয়েছে লুকা? লুকাস চুপসানো গলায় বলল, আজকে আমার মন ভালো নেই। লুকার মন ভালো নেই মানতে বলছো? মজা নিও না ন্যাসো। আচ্ছা এবার বলো তো কি হয়েছে? লুকাস একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন তার বুকে হাজার মন ওজন চেপে আছে। আমি বিয়ে করতে চাই, তাও বসের আগে। করো, কে আটকাচ্ছে? পাত্রী তো রেডি। পাত্রী নিয়েই তো সমস্যা। কি সমস্যা? লুকাস চোখ নিচে নামিয়ে বলল, দুজনেই কালো, তাহলে বাচ্চারাও তো কালো হবে। ওদের কথা ভেবে আমি রাতে ঘুমাতে পারছি না। ন্যাসো এক মুহূর্তে চুপ থেকে চাপা হেসে বলল, তুমি চাইলে আমি তোমাকে কিছু হোয়াইটেনিং ক্রিম সাজেস্ট করতে পারি। ধ্যাত, এসব কিছু তো হবে না। কেন? বাবা হিসেবে আমাকে আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে আগে। ন্যাসো কপাল চাপড়ে বলল, এখনো বিয়ে করতে পারলে না, ওদিকে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে গেছো। আমার বইয়ের চিন্তা ভাবনাও ছাড়িয়ে গিয়েছো তুমি। লুকাস কোনো জবাব দিল না। মুখ গোমরা করে বসে রইল, যেন গোটা দুনিয়ার মান অভিমান একা সে বয়ে বেড়াচ্ছে। অমাবস্যা আর কাল রাত্রি নেমেছে। ন্যাসো ঠোঁট কামড়ে দুষ্ট হাসি দিয়ে হুট করে লুকাসের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল, বলল, তোমার জন্য একটা গান গাইতে ইচ্ছে করছে। লুকাস ভ্রু কুচকে বলল, কি গান? ন্যাসো গলা খাকারি দিয়ে গম্ভীরভাবে শুরু করলো, বিয়া সাদে খোদার হাতে, খোদার হুকুম নড়ে না, খোদা যারে কলম মারে সেই কলম আর ভাঙে না, যার বউগা কালা, কালারে কালা, কালারে কালা, যার বউগা কালা, তারি কপাল ভালা গো, রাস্তাঘাটে চলতে ফিরতে কারোর নজর লাগে না। গান শেষ করেই ন্যাসো বিদ্যুৎ গতিতে দৌড় লাগালো। লুকাস মুহূর্তের জন্য বোকা হয়ে রইল। পরপরই মাটি থেকে একটা আটপোড়া কাঠ তুলে নিয়ে গর্জন করলো, ন্যাসো দাঁড়াও, তোমার খবর আছে। ন্যাসো হাসতে হাসতে দৌড়াচ্ছে। পেছনে লুকাস ধাওয়া করছে। একজনের গান, আরেকজনের রাগ, আর মাঝখানে সন্ধ্যার বাতাসে বাতাসে থাকা নিখাত দুষ্টামির গন্ধ। রিচার্ড বসে আছে স্যান মার্টিনের নির্জন সাদা বালির উপর। সমুদ্রের গর্জন তার চারপাশে এক অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে। এখানেই তো কিছুদিন আগে সে এলিজাবেথের সঙ্গে সময় কাটিয়েছিল। তখন তাদের সন্তানও ছিল। আজ নেই, আজ কিছুই নেই। রিচার্ডের চোখের সামনে ভেসে উঠছে সেই মুহূর্ত যখন সে সেই রহস্যময় আগন্তুককে ধরে ফেলার ঠিক আগে লোকটা ঠান্ডা মাথায় নিজের কপালে বন্দুক ঠেকিয়ে ট্রিগার টেনেছিল। এক সেকেন্ডও দেরি করেনি। কিসের এত ভয় ছিল তার? সে ধরা পড়ার চেয়েও মৃত্যুকে সহজলভ্য করে নিল। অচেতনভাবে ঢেউয়ের দিকে তাকিয়েছিল রিচার্ড ফাঁকা দৃষ্টিতে। হঠাৎ পুরো দ্বীপ কেঁপে উঠল হেলিকপ্টারের গর্জনে। বাতাসের ধুলো উঠতে লাগলো। রিচার্ডের চারপাশে মুহূর্তের মধ্যে নামলো কয়েকটি সিঙ্গাপুরিয়ান পুলিশ হেলিকপ্টার থেকে, হাতে স্বয়ংক্রিয় অস্ত্র।
চারদিক থেকে ঘিরে ফেলা হলো তাকে। লাল ডটগুলো ওর শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। স্নাইপারদের নিশানা নিখুঁতভাবে বসেছে তার বুকে, মাথায়। হ্যান্ডস আপ মিস্টার কায়নাত, ডোন্ট মুভ। এদের কথায় হাত তুলবে রিচার্ড কায়নাত? ফাক অফ। রিচার্ডের কোনো প্রতিক্রিয়া নেই, যেন তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। পুলিশরা জানে এই লোকটাই সিঙ্গাপুর হোটেল বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী। এটাও জানে রিচার্ড কায়নাতকে ধরা এক প্রকার অসম্ভব। তবু আজ সে কোনো প্রতিরোধ করছে না। তবে কি রিচার্ড স্যারেন্ডার করতে চাচ্ছে, নাকি এটাও এক কৌশল? পুলিশের আঙ্গুল টিগারের চাপে ঠিক তখনই দুই দিক থেকে বজ্রগর্জনে মতো দুটো গাড়ি ছুটে এলো, এলোমেলো বালির ঢেউ তুলে। দ্রুতগতিতে এসে দাঁড়াতেই ভেতর থেকে বেরিয়ে এলো দুজন, ন্যাসো, লুকাস। না কোনো কথা না, না কোনো দেরি, সরাসরি বুলেটের ঝড় নামিয়ে দিল দুজনে। চারিদিক থেকে পুলিশের চিৎকার ভেসে এলো, রক্ত ছিটকে পড়ল বালির উপর। মাত্র 20 সেকেন্ড পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেল। নিতর হয়ে পড়ে থাকলো পুলিশদের মৃতদেহ। লুকাস আর ন্যাসো একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তারপর হাতে ধরা এমকে বন্দুক বালির উপর ছুঁড়ে ফেলে দিল। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে আগের মতোই। রিচার্ড এখনো বসে আছে সমুদ্রের ধারে, এক বিন্দু নড়েনি। আজ এই ধ্বংসযজ্ঞে তার কোনো ভূমিকা নেই। ন্যাসো লুকাস রিচার্ডের পাশে গিয়ে বসতেই সে খানিকটা টলে উঠল। ন্যাসোর ভ্রু উঁচিয়ে বলল, বস, আপনার নেশা চড়ে গেছে? রিচার্ডের কণ্ঠ কেমন যেন শোনালো, ভাঙা, ক্লান্ত। মাথা নাড়িয়ে বলল, মদ ছুঁয়েও দেখিনি আমি, আর কখনোই ছুব না, কখনো না। এই মদের জন্যই আমার সন্তানকে হারিয়েছে আমি। ন্যাসোর বুকের ভেতর ধক করে উঠল। সন্দেহ হলো কিছু। হাত বাড়িয়ে রিচার্ডের কপালে ছোঁয়া লাগাতেই শরীর শিউরে উঠল তার। বস, আপনার শরীর তো জ্বরে পুড়ছে। রিচার্ড হঠাৎ কেঁপে উঠল, গলা ধরে এলো তার। জানো ন্যাসো, আমি খুব ভয় পাচ্ছি। কিসের ভয়? তোমাদের ম্যামের সামনে যেতে ভয় পাচ্ছি। কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াবো বলো? ও তো ঠিকই বলেছে, আমার জন্যে আমার বাচ্চা মরে গেছে। ওর বাবাই ওর খুনি, খুনি, খুনি আমি, নিজের সন্তানের খুনি। ন্যাসো ছোট করে বলল, তবুও বস, আমার মনে হয় এই সময় আপনার ম্যামের পাশে থাকা উচিত। ম্যাম খুব কষ্ট পাচ্ছে। রিচার্ড তাচ্ছিলের হাসি হেসে বলল, থুর, শালিরা ফ্যার করে কাঁদতে জানে, কাঁদতে পারলে আবার কিসের কষ্ট? কষ্ট তো হচ্ছে পুরুষ মানুষের, কারণ তারা কান্না করতে পারে না। ন্যাসো বলার মতো কিছুই পেল না। সত্যি তো, সবাই তো এটাই ভাবে, পুরুষ মানুষ কাঁদে না মানে তাদের কষ্টও হয় না। লুকাস কিছু বলতে চাইল। বস, আপনি? রিচার্ড হাত তুলে থামিয়ে দিল। চোখে এক ধরনের শূন্যতা, ঠোঁটে তীক্ষ্ণ হাসি। জানো লোকা, আমি জানি আমি ওর সাথে যা করেছি খারাপ করেছি। আমি তো খারাপই, তাই না? ততদিন পর্যন্ত আমার ভেতর কোনো অনুশোচনা কাজ করেনি, যতদিন না আমি নিজের অনুভূতির কাছে আত্মসমর্পণ করেছি। এখন মানছি ভুল করেছি, এমনটা ঠিক হয়নি, তাই বলে কি মাপ চাইব? না, এসব চিপ জিনিস রিচার্ড কায়নাতের সাথে যায় না। তবে আমি চেয়েছিলাম ওর হারানো সবটা ওকে ফিরিয়ে দিতে, ন্যায্যতা পাইয়ে দিতে, যাতে অন্তত ঘৃণার পরিমাণটা কৃতজ্ঞতার আড়ালে একটু ঢাকা পড়ে। সেজন্যই তো আমি কঠোর ছিলাম। ওর পাশে থেকেও বুঝিয়েছি আমি নেই, কৌশলে ওকে গড়ে তুলেছিলাম। তবুও এমনটা কেন হলো? পাশ থেকে ন্যাসো বলল, আড়ালে করার নাম নেই। আচ্ছা বস, আপনি কিভাবে জানলেন ম্যামের মা এখনো বেঁচে আছে? আর আপনি তো ম্যামকে বাগানবাড়িতে রেখে রাশিয়ায় গিয়েছিলাম মিস এলিসার খুঁজে, আর লুকাসকে পাঠিয়েছিলেন ম্যামের বাবার খুনির খুঁজে। কিন্তু লুকাস কিছুই জানতে পারলো না, অথচ আপনি জেনে গেলেন কিভাবে? আর যদি জেনেই থাকেন তাহলে কে সে? রিচার্ড সামান্য হাসলো, ঠোঁটের কোণে বিদ্রুপের রেখা। লুকাস,
একটু কম মাল মশলা লাগিয়েছিল, তাই জানতে পারেনি খুনিকে। মরহুম শ্বশুর বড়সড় চক্রে পড়ে গিয়েছিল। এক দেশ থেকে আরেক দেশে লাশ পাঠাবে উইদাউট এনি এক্সপ্লেনেশন। আইনের লোক সব জানতো কাদের হাত ছিল খুনের পেছনে। কয়েকটা মেরে দিয়েছি, তারপরেই মুখ খুলেছে। আর মিস এলিসা যে দেশে আছে সেটা জানলেন কিভাবে? সেদিন মিস এলিসা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু পরে একটা কল আসাতে আবার নিজে থেকেই গাড়িতে উঠে গিয়েছিল। আনলাকিলি সেই রাস্তাগুলোতে সিসিটিভি ক্যামেরা ছিল না, না হয় এতদিনে কোথায় আছে সেটাও জেনে যেতাম। ন্যাসো বাঁকা হাসলো। বাহ বস, আপনি জিনিয়াস। কত আগের তথ্য কত সহজে জোগাড় করে নিলেন, খাটতি ছাড়া বুদ্ধি দিয়ে। রিচার্ড হাসলো। লুকাস মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি ভুল না হলে নিশ্চয়ই আপনি কাউকে সন্দেহ করছেন। রিচার্ড গলা নিচু করল, চোখে শীতল ঝলক। সন্দেহ করে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। যেদিন সময় হবে একদম গেড়ে দেব। ন্যাসো বুঝতে পারল রিচার্ডের হুঁশিয়ারির মানে, আর চোখে চেয়ে বলল, তাহলে এখন চুপ থাকার কারণ? রিচার্ড শান্ত গলায় বলল, কারণ আমার রেড। আমি চাই ওর মাকে সুস্থভাবে ওর কাছে ফিরিয়ে দিতে। সেজন্য এখন উত্তেজিত হলে চলবে না, ঠান্ডা মাথায় এগোতে হবে। আমার একটা ভুল পদক্ষেপ ওনার জীবন রিস্কে ফেলে দিতে পারে। ন্যাসো ঠোঁট কামড়ালো। আপনি কিন্তু চাইলে খুব সহজেই মিনিস্টারকে মেরে ফেলতে পারেন। রিচার্ড হাসলো না, বরং ঠান্ডা চোখে তাকিয়ে বলল, ওকে তো আমি জানে মারবো না। ফাদারের কাছে কথা দিয়েছি আমি। রিচার্ড কায়নাত মানুষের জাতের মধ্যে না পড়লেও এক কথার মানুষ। এক মুহূর্ত থেমে রিচার্ডের চোখে জ্বলে উঠল প্রতিশোধ স্পৃহার দাবানল। দাঁত চেপে বলল, ওকে জানে নয়, তিলে তিলে মারবো আমি। ন্যাসো বিদ্রুপ চোখে তাকালো রিচার্ডের দিকে, বলল, আর তার হাতিয়ার ম্যাম? রিচার্ড সহজলভ্য ভঙ্গিতে জবাব দিল, ও তাসের গুটি নয়, ভালোবাসা আমার। ঠোঁট কামড়ে হাসলো লুকাস ন্যাসো। রিচার্ডের বুক আবারও বিষণ্ণতায় ছেয়ে গেল। চোখের গভীরে ভয় জড়ো হলো। ভীতগ্রস্ত স্বরে বলল, সব কিছুই সুন্দর হতো যদি জীবনে এত তিক্ত অতীত না থাকতো। আমাদের মাঝকার টানাপোড়ন হলো আমাদের দগদগে অতীত। না ও আমার কাদাময় জীবনে জড়াতো, না আমি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হতাম। ওরা করুণ চোখে তাকালো রিচার্ডের দিকে। জ্বরের কারণে ফর্সা অবয়ব কেমন ফ্যাকাশে লাগছে। রিচার্ড বালির উপর শুয়ে পড়ল। তারকময় আকাশে চেয়ে আনমনে সুর ধরল, প্রেমের নামে কিনলাম আমি নিঠুর বিষাদ। তোরা আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফিরা যাক। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ। তোরা আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। হাসপাতালের সাদা বিছানার সঙ্গে যেন এক হয়ে গেছে এলিজাবেথের ক্লান্ত শরীর। চোখের পাতায় জমানো অশ্রু শুকিয়ে গেছে, অথচ অপেক্ষা শেষ হয়নি। জানালার ওপারে আকাশ আজও নীল, অথচ পৃথিবী রয়ে গেছে ধূসর। 15 দিন কেটে গেছে। দিন গড়িয়ে রাত আসে, তবুও রিচার্ড আসে না। শূন্য দৃষ্টিতে তাকিয়ে সে আপন মনে কিছু লাইন ফিসফিস করে আউড়ে যায়। হয়তো প্রার্থনা, হয়তো অভিমান। সন্তান হারানোর যন্ত্রণা তাকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। কখনো হুট করে বাচ্চার কথা
মনে পড়লে বুকের ভেতর কেঁপে ওঠে, কান্নায় ভেঙে পড়ে। তাকবীর বারবার ওকে সামলাতে আসে, প্রতিবারে ব্যর্থ হয়। শেষে ডাক্তারদের সাহায্য নিতে হয়েছে। এলিজাবেথ তাকে শতবার নিষেধ করেছে আসতে, তবুও তাকবীর ফিরে যায়নি। কিছু সম্পর্ক দায়িত্বের ভারে বাধা পড়ে যায়, কিছু ভালোবাসা কখনো কোনো নিষেধ মানে না। আপনার চোখে স্বচ্ছ পানির মতো ভালোবাসা থাকলেও আমাকে দেওয়া সকল কষ্ট, সকল ক্ষত আপনারই। অভিমানের ভারে মন একলা একলাই এ কথাগুলো আওড়ায়, যেন কোনো অব্যক্ত সত্য আবারও প্রতিধ্বনিত হয়ে নিজের ভেতরেই। চোখের পানি এই কদিনে শুকিয়ে গেছে, অথচ বুকের ভেতরের ঝড় থামেনি। এলিজাবেথ ফোনটা আবারও হাতে নেয়, অশ্রুহীন দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। ওপাশ থেকে আজও কোনো রিপ্লাই আসেনি। ধীরে ধীরে ঠোঁট ফেটে আসে, গলা শুকিয়ে যায়, হৃদস্পন্দন হারিয়ে ফেলে স্বাভাবিক গতি। এ যেন এক নিঃসঙ্গ প্রতীক্ষার অবসান আসন্ন, কিংবা কোনো ভালোবাসার শেষ অধ্যায় লেখা হচ্ছে নীরবে নিঃশব্দে। এমন মানুষের জন্য অপেক্ষা করে কী লাভ, যে তোমাকে ভালোই বাসে না। ভালোবাসলে কষ্ট দেওয়া যায় না। তাকবীর এসেছে। এলিজাবেথ পিছন ফিরল না, একইভাবে স্থির থেকে নিষ্প্রিয় স্বরে বলল, তার চোখে ছিল তো ভালোবাসা। তাকবীর এক মুহূর্ত চুপ থেকে উত্তর দিল, আর মনে ছিল হয়তো। হয়তো। এলিজাবেথ উপহাস ভরা হাসিতে ফেটে পড়ল। হয়তো। পরক্ষণেই সেই হাসি শব্দের রূপ নিল। হেসে হেসে সুর তুলে গুনগুন করল, বাসলে ভালো কেউ কি এমন পাষাণ হয়ে যায়, যে নিজের সুখে মনের মানুষটাকে মেরে যায়। হায় রে বোকা মন আমার, শুনলি না বারণ। তাকবীর শক্ত ঢুক গিলে এলিজাবেথের পাশে বসে বলল, রিচার্ড বাংলাদেশে আছে, আমি খোঁজ নিয়েছি। এলিজাবেথ চকিতে তাকালো তার দিকে, চোখে একরাশ আশা জ্বলে উঠল। অস্থির হয়ে উঠে পড়ল, তাহলে নিশ্চয়ই আজ আমার সাথে দেখা করতে আসবে, তাই না? আচ্ছা, আমার জামা কোথায়? আমি শাওয়ার নিয়ে আসি, গা থেকে বাজে গন্ধ আসছে। আপনি সবাইকে বলে দেবেন উনি এলে কেবিনের আশেপাশে কেউ যেন না থাকে। আমার বোঝাপড়া আছে লোকটার সাথে। তাকবীর গভীর নিঃশ্বাস ফেলল, তারপর ধীরে বলল, রিচার্ড 7 দিন ধরে বাংলাদেশে আছে। এলিজাবেথ থমকে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে জোরপূর্বক হেসে বলল, হয়তো ব্যস্ত ছিল, আজকে নিশ্চয়ই আসবে। তাকবীর মাথা নাড়ল, আসবে না। এলিজাবেথের গলা কেঁপে ওঠে, মানে? রিচার্ড সেন্ট মার্টিন আছে ওর কাজে। এক মুহূর্ত আগেও চোখে মুখে যে উজ্জ্বলতাটা ছিল তা নিমেষে নিভে গেল। নিস্তেজ কণ্ঠে বলল, আসবে না সে? তাকবীর তাকিয়ে রইল ওর ক্লান্ত নিরাশ চোখের দিকে। শান্ত গলায় বলল, আসার হলে কবে আসতো এলিকেশি? তাকবীর চুপ রইল। বাতাসের শব্দের চেয়েও ভারী ছিল নীরবতা। এলিজাবেথ মুখ ঘুরিয়ে নিয়েছে, কিন্তু ওর কাঁপতে থাকা কাঁধ, শক্ত করে মুষ্টিবদ্ধ হাত সবটাই বলে দিচ্ছে সে যে ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। আমি আর কাঁদবো না, আর অপেক্ষা করব না আমার সন্তানের খুনির জন্য। তাকবীর গভীর নিঃশ্বাস ফেলল, ধীরে বলল, এলোকেশি, রিচার্ড ওদের সকলকেই মেরে ফেলেছে। বাবারা কখনো সন্তানের খুনি হয় না। এলিজাবেথ আবার ঘুরে তাকালো, ওর চোখে আগুনে। তাকবীর নিজেও একটু পিছিয়ে গেল। হ্যাঁ, উনি খুনি। আমার সন্তান আজ দুনিয়ায় নেই তার জন্য, তার পাপের জন্য। আমার ভালোবাসা, আমার অপেক্ষা, সব কিছু উনি গলা টিপে খুন করেছে। আমিও মানুষ, আমার ধৈর্য, ক্ষমতা সহ্য করার একটা সীমা আছে, সেটা আপনারা ভুলে যাবেন না। আমি আর তার জন্য অপেক্ষা করব না। সে তার মতো থাকুক সারা জীবন ঘৃণিত হয়ে। অপেক্ষা সেখানে মানায় যেখানে প্রতিশ্রুতি থাকে। প্রতিশ্রুতি ছাড়া
অপেক্ষা করা মানে শুধু নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। তাকবীর গভীর আন্তরিক স্বরে বলল। এলিজাবেথের কান্না বেসামাল হতে থাকে, ঠুকরে উঠল। তাকবীর নীরের ঠান্ডা গলায় বলল, হতে পারে তোমার আমার প্রতি কোনো অনুভূতি নেই, এটা স্পষ্ট। নেই, কখনো ছিল না, কখনো হবেও না। কিন্তু আমি যে তোমার প্রেমে প্রতিনিয়ত ডুবে যাচ্ছি, সেটার কি কোনো মূল্য নেই? কাউকে এতটা ভালোবাসবেন না যে একটা সময় নিজের উপরই ঘৃণা এসে যায়। তাকবীর ব্যথিত গলায় বলল, সেই ঘৃণার তোরেও যদি নিজের খুনি নিজেই হই, তবুও বলবো ভালোবাসি। এলিজাবেথ চুপ করে রইল। তাকবীর আবার অনুনয়ের সুরে বলল, একবার তাকাও ভালোবাসার চোখে, দেখো না কিছুই কি দেখতে পাও না এই তৃষ্ণিত চোখ দুটোতে? 4 বছরে 14,665 বার তোমার নামে ভালোবাসা শব্দ উচ্চারণ করেছি। প্রতিটা মুহূর্ত তোমাকে ভেবেছি, অনুভব করেছি। তবুও তোমার হৃদয়ে আমার ভালোবাসার বিন্দুমাত্র প্রতিধ্বনি নেই। ভালোবাসো না জেনেও 691 বার ভালোবাসি বলেছি তোমাকে। একটু কি মনে লাগেনি তোমার? এলিজাবেথ হাউমাউ করে কেঁদে উঠল। আপনার এই অনুভূতিগুলো আমায় কষ্ট দিচ্ছে, অনুভব করাচ্ছে আমিও তো কাউকে সেভাবেই ভালোবাসি। তবুও সে এলো না কেন? তার জন্যই তো ছিল আমার সমস্ত আয়োজন। সে বলেছিল লাল শাড়িতে আমাকে মোড়াবে, অথচ দেখুন আজ সাদা কাপড়ের সাথে মিশে যাচ্ছি আমি। ভালোবাসার বেলায় পৃথিবী এত নিষ্ঠুর কেন? হঠাৎই তাকবীর জাপটে ধরল এলিজাবেথের হাত, কাতর কণ্ঠে বলল, ও এলো কে সে? আমাদের মাঝে কেন অন্য কেউ আসছে? একবার আমার দিকে তাকাও, দেখো আমার মতো করে আর কে ভালোবাসবে তোমায়? এলিজাবেথ ছাড়িয়ে নিল ওর হাত। চাই না আমি আর কারোর ভালোবাসা। তাকবীরের কণ্ঠ কাঁপল, জোর গলায় বলল, ভালোবাসি আমি তোমাকে, কেন বুঝো না? এলিজাবেথ নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো তাকবীরের চোখে। গভীর হতাশায় বলল, কিন্তু আমি ভাসি না। কেন? আপনি বুঝতে পারছেন না? বিরক্ত লাগছে এসব পাকলামি, জাস্ট বিরক্ত। বলে ধাক্কায় ছটকা মেরে দূরে সরিয়ে দিল তাকবীরকে। তাকবীর হতভম্ব হয়ে রইল, শূন্য দৃষ্টিতে তাকিয়ে এলিজাবেথের মুখের দিকে। বুকের ভেতর কি যেন চূর্ণ বিচূর্ণ হওয়ার শব্দ হলো, যেন সমস্ত স্বপ্ন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। সময় থমকে রইল কিছুক্ষণ। ধীরে ধীরে উঠে দাঁড়ালো তাকবীর। কাঠের পুতুলের মতো অন্যমনস্ক ভঙ্গিতে এগিয়ে গেল দরজার দিকে। ঠিক তখনই পিছন থেকে এলিজাবেথের কণ্ঠ ভেসে এলো, বিয়ে করবেন আমায়? তাকবীর থমকে গেল। পায়ের নিচের জমিন যেন সরে গেল এক নিমিষে। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তারপর ধপ করে বসে পড়ল ফ্লোরে। তার চোখ দুটো হঠাৎ জ্বলজ্বল করে উঠল অশ্রুসিক্ত আলোয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থামলো তাকবীরের গাড়িটা। দরজা খুলতেই এলিজাবেথ এক নিঃশ্বাসে বেরিয়ে এলো শূন্য হাতে। পেছনে তাকবীর নিঃশব্দে ওর লাগেজ টেনে আনলো। সময় থমকে আছে, শ্বাস ভারী। এলিজাবেথ রাশিয়া ফিরে যাচ্ছে সব প্রতীক্ষার সমাপ্তি টেনে। ইমিগ্রেশন ডেস্কের সামনে নির্ভার মুখে দাঁড়িয়ে আছে এলিজাবেথ। পাশে তাকবীর এক পা এগিয়ে আবার পিছু হটে। কাল রাতে সবটুকু কেবল তার হ্যালুসিনেশন ছিল। সে আটকায়নি ওকে, হয়তো এটাই ভালো। সে চায়নি এলিজাবেথ আবার রিচার্ডের ছায়ায় ঢুকে পড়ুক। হঠাৎ এয়ারপোর্ট প্রাঙ্গণ জুড়ে বইল গরম হাওয়া। অদ্ভুত থমথমে নীরবতা ছড়িয়ে পড়ল। পরপর কয়েকটা মার্সিডিজ সাই করে এসে সারি সারি দাঁড়ালো প্রবেশদ্বারের সামনে। গাড়ির দরজা খুলতেই কালো পোশাকধারী গার্ডরা গম্ভীর মুখে ছড়িয়ে পড়ল চারপাশে। সিকিউরিটি ইনচার্জ দ্রুত হাতে ওয়্যারলেসে কিছু বলল, অথচ তেমন বাধা দেওয়ার সাহস করল না। প্রথম গাড়ি থেকে নামলো ন্যাসো লুকাস। বরাবরের মতো পরনে কালো শার্ট, কালো ট্রেন্স কোট। হালকা কাঁধ ঝাঁকিয়ে ব্যাকডোর খুলল লুকাস। গাড়ির ভিতর থেকে গম্ভীর ভারী পদক্ষেপে বেরিয়ে এলো রিচার্ড। নেমে ধীরে অথচ স্থির এক রাজকীয় গতিতে হাঁটতে লাগলো সে।
মুখে কোনো অনুভূতি নেই, ঠোঁট কঠিনভাবে বন্ধ, চোখে সেই চিরচেনা অন্ধকার। চারপাশে কেউ দম নিত ভুলে গেল যেন। এয়ারপোর্টের গ্লাসের দরজা পেরিয়ে ভিতরে ঢুকলো রিচার্ড। পেছনে ছায়ার মতো অনুসরণ করছে বিশালদেহী গার্ডরা। একাধিক পায়ের ভারী শব্দে এলিজাবেথ পিছন ফিরল। পিছন ঘুরতেই অবলোকন হলো তীক্ষ্ণ চোয়াল, নীল আর নিকশ কালো আখিদ্বয়ের চোখাচোখি হতেই 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল সময়। সামনে দাঁড়িয়ে আছে রিচার্ড, তীক্ষ্ণ চোয়াল, বরফ শীতল চোখ, শ্বাসরুদ্ধকর উপস্থিতি। রিচার্ড গিয়ে দাঁড়ালো এলিজাবেথের মুখোমুখি, ভ্রু নাচালো সে। এত সোজা? ঠান্ডা কণ্ঠের ওজন এমন হতে পারে? সমস্ত কায়া কেঁপে উঠল। তার কণ্ঠে শব্দরা দলা বাঁধল, অথচ চোখ তৃষ্ণায় ছটফট করছে। লোকটা এমন অবস্থা কেন? কোথায় গেল সেই কঠোর কাঠামো, সেই রাজকীয় উজ্জ্বলতা? রিচার্ড এলিজাবেথের বিহ্বল চোখে চেয়ে রাশবাড়ি স্বরে বলল, কাম অন ওয়াইফি, আমাদের এখনো একসাথে সংসার করা বাকি। তুমি কোথাও যাচ্ছ না। পাশ থেকে তাকবীর কিছু বলতে গিয়েছিল, কিন্তু রিচার্ডের কঠিন কণ্ঠ তাকে থামিয়ে দিল। তুই আরেকবার আমার বউয়ের দিকে হাত বাড়াবি, আমি তোর কলিজার দিকে হাত বাড়াবো। ক্ষুধার কসম, একটানে ছিঁড়ে আনবো না, একটু একটু করে টেনে ছিঁড়ে আনবো। এলিজাবেথ তখনও একঘরে দৃষ্টিতে তাকিয়ে রইল রিচার্ডের দিকে। তার চোখের তৃষ্ণা ক্রমশ গাঢ় হচ্ছে। রিচার্ড গভীর দৃষ্টিতে একবার দেখে নিল তার অবদ্ধ নারীর আপাদমস্তক। 2 কদম এগোতেই তাকবীর সামনে এসে দাঁড়ালো, তবে পরক্ষণেই কাঁধে তীব্র এক থাবায় ছিটকে 2 কদম পিছিয়ে গেল। স্বামী স্ত্রীর মাঝে আসলে কেড়ে দেব। সুনামির পূর্বাভাস যেন কণ্ঠে ধ্বনিত হলো। এই জন্মে আমাদের বিচ্ছেদ হচ্ছে না, মিসেস কায়নাত। এই বলে রিচার্ড এগিয়ে এলো। এলিজাবেথের হাত ধরতে যাবে, ঠিক তখনই এক তীব্র চড় আছড়ে পড়ল তার চোয়ালে। কিন্তু রিচার্ডের মুখভঙ্গিতে এক বিন্দু পরিবর্তন নেই, ঠান্ডা, নির্লিপ্ত। ধীরগতিতে গ্রীবা বাঁকিয়ে তাকালো এলিজাবেথের দিকে। এলিজান, মাত্র 2টো শব্দ, অথচ এলিজাবেথের প্রতিক্রিয়া ছিল আগুনের মতো। তার তপ্ত থুতু এসে ছিটকে পড়ল রিচার্ডের গালে। কাপুরুষ। রিচার্ড স্থির। কাপুরুষ? মুহূর্তে এলিজাবেথ ফুঁসে উঠল। হ্যাঁ, কাপুরুষ। যে পুরুষ প্রিয়তমার দুঃখে পাশে থাকে না, সে কাপুরুষ। যে পুরুষ দুঃখের মুখোমুখি হতে ভয় পায়, সে কাপুরুষ। রিচার্ডের কণ্ঠে চাপা বিস্ফোরণ। রেড। এলিজাবেথ তর্জনে তুলে কড়াভাবে বলল, খবরদার, আমাকে এই নামে ডাকবেন না। সে তাকবীরের দিকে একবার তাকালো, তারপর শক্ত হাতে লাগেজ ধরে সামনে এগিয়ে গেল। পাসপোর্ট জমা দিতে গেলে দেখতে পেল অযাচিত কারণে গার্ডের পা কাঁপছে। বিস্মিত হয়ে গার্ডের ভয় ভরা দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো। রিচার্ড ঠোঁটের কোণে এক রহস্যময় বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে। কোথায় যাচ্ছ ওয়াইফি? পুরো এয়ারপোর্ট তো সিল করা। তাকবীর তীব্র গলায় বলল, মানে? সকল যাত্রী তো এখানে। রিচার্ড ঠোঁট কামড়ে হাসল, ধীরগতিতে ঘাড় উঁচিয়ে মটমট শব্দ করল। সেই মুহূর্তে আশেপাশের যাত্রীরা তাদের ব্যাগ ফেলে দিল। তাকবীরের আর কিছুই বুঝতে বাকি রইল না। সে নিজেও প্রস্তুতি নিয়ে রেখেছিল। ইশারা করতেই ভেতরে ঢুকে পড়ল একদল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে পরের দৃশ্য হলো আরও ভয়াবহ। যাত্রী বেশে থাকা সকলে অস্ত্র বের করে তাক করলো আইনশৃঙ্খলার লোকদের দিকে। বড় বড় শটগানের ট্রিগার প্রেসের শব্দে কেঁপে উঠল প্রাঙ্গণ। তাকবীরের চিবুক শক্ত হয়ে গেল। এলিজাবেথ হতভম্ব। রিচার্ড ধীর পায়ে এগিয়ে এলে তাকবীর বাধা দিতে চাইলে তার গার্ডরা মুহূর্তেই তাকবীরকে ধরে ফেলল। এলিজাবেথ ছুটে পালাতে চাইল, তার আগে রিচার্ড খপ করে ওর হাত চেপে ধরল। আমাকে ছেড়ে যাওয়ার ক্ষমতা তুমি এখনো অর্জন করতে পারোনি, মাই ফাকিং ডার্ক রেড। বলে একটানে কাঁধে তুলে নিল এলিজাবেথকে। এগিয়ে যেতে যেতে রাশভারী আওয়াজ তুলে বলল, আই অ্যাম নো হিরো হু উইল স্যাক্রিফাইস ফর লাভ, আই অ্যাম
the villain who will set the world ablaze. That's what it takes to have you. চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারীরা নিঃশব্দ, অসহায়। তাকবীর এলিজাবেথ সমান তালে চেঁচাচ্ছে, ছুটে পালানোর চেষ্টা করছে, কিন্তু চারপাশে যে রিচার্ডের তৈরি খাঁচা তা এত সহজে ভাঙার নয়। এলিজাবেথ চেঁচাচ্ছে, কণ্ঠস্বরে জেদ আর ক্ষোভের ছাঁচ। লুকাস হেসে রিচার্ডের পিছু নিল। সে এই উত্তেজনায় বেশ মজা খুঁজে পেয়েছে। চারপাশে গাটরা পুলিশ ও তাকবীরের লোকদের ঘিরে রেখেছে। উত্তাপ জমাট বাঁধছে মুহূর্তে মুহূর্তে। ন্যাসো তাকবীরের দিকে এক চাহনি ছুড়ে দিয়ে মাটিতে পড়ে থাকা এলিজাবেথের স্কার্ফ তুলে নিয়ে ঠোঁটে বাঁকা হাসি রেখা রেখে তারপর সেও পিছে নিল রিচার্ডের। রিচার্ড এক মুহূর্তের জন্য এলিজাবেথকে ছাড়ল না। তার কানের পাশটা লাল হয়ে উঠেছে এলিজাবেথের ধারালো নখের আঁচড়ে। তবুও সে নির্বিকার। মেয়েটার ছটফটে পায়ের আঘাত পেটে লাগলেও তার শক্ত বাঁধনে শিথিলতা এলো না। গাড়ির কাছে পৌঁছাতে ফ্রন্ট ডোর খুলে দেওয়া হলো। রিচার্ড নিঃশব্দে এলিজাবেথকে ভেতরে বসিয়ে সিট বেল্টের ভেতর তার হাতসহ আটকে দিল, যেন পালাবার পথ একেবারে রুদ্ধ। নিজের ড্রাইভিং সিটে বসতে যাওয়ার ঠিক আগে ওপাশ থেকে এলিজাবেথের স্কার্ফ তার দিকে ছুড়ে দিল ন্যাসো। রিচার্ড নিখুঁত ভঙ্গিতে সেটি ধরে নিয়ে ভেতরে বসলো, আর পেছনের সিটে ঠাঁই নিল ন্যাসো ও লুকাস। গাড়ির দরজা বন্ধ হতেই যেন আরও গাঢ় হয়ে উঠল পরিস্থিতির রহস্যময়তা। এলিজাবেথ গালি দিয়ে ভরিয়ে দিচ্ছে। ওদের গাড়িতে উঠতে দেখেই রিচার্ডের কপালে ভাঁজ পড়ে। গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ল, হোয়াট রাবিশ, কোথায় যাচ্ছ তোমরা? লুকাস শিশুসুলভ ভঙ্গিতে মুখ বানিয়ে বলল, বস, আমরা তো বরযাত্রী। এলিজাবেথের চোখে আগুন জ্বলে উঠল। কড়া স্বরে বলল, বরযাত্রী মানে? লুকাস হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমরা তো পাত্রপক্ষ। আজ আপনার আর স্যারের বিয়ে হচ্ছে। এমা, এখনো জানেন না? ওদিকে বাসর ঘরও নাকি সাজানো শেষ। এলিজাবেথের ধৈর্য তখন তলানিতে। তীব্র গর্জনে বলে উঠল, কি? রিচার্ড সামনের সিট থেকে গভীর অথচ ধীর কণ্ঠে নির্দেশ দিল, গেট আউট ফ্রম দ্য ফাকিং কার। কিন্তু বস, কোনো কিন্তু নয়, নামও বলছি। ন্যাসো ঠোঁট বাঁকিয়ে কুটিল হাসি হাসল। বা, বিয়ের আগে প্রাইভেসি চাইছেন? রিচার্ড ন্যাসোর কথায় এক ঝলক এলিজাবেথের দিকে তাকিয়ে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, গাড়িতে বাসর সেরে ফেলার মতো এতটা অধৈর্য নই রিচার্ড কায়নাত। আমি শিকারের মতো ধীরস্থিরভাবে আর ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়ে তবেই ছাড়ি। ন্যাসো মনে মনে তবা কাটল। কাকে কি জিজ্ঞাসা করেছে সে? নিঃশব্দে ওরা নেমে গেল গাড়ি থেকে। এলিজাবেথের চোখে যেন বিদ্যুৎ ঝলসে উঠল, গলায় রাগের কাঁপুনি। আর একটা বাজে কথা বললে মেরে ফেলবো আপনাকে। রিচার্ড হঠাৎই ঝুঁকে পড়ে ওর রক্তিম ঠোঁটে ছোট্ট এক চুমু এঁকে দিল। বলবো, বাকি দুটো কাজের সামনে বসে বলবো, লেটস গো ওয়াইফি। আমি নিয়ন্ত্রণ হারাতে বসেছি। আপনি একটা জানোয়ার। রিচার্ড চোখ টিপে হাসলো। রাতে আরও হব, নিতে পারবে তো? রিচার্ড কায়নাত, আই উইল কিল ইউ। গাড়ি স্টার্ট দিয়ে রিচার্ড মজার কণ্ঠে গাইতে লাগলো, Before I die, I'm gonna fuck you, baby. Hopefully we have no babies. আপনি এলিজাবেথ চিবিয়ে চিবিয়ে কিছু বলতে চাচ্ছিল, তার আগেই রিচার্ড গাড়ি থামিয়ে সিট বেল্ট খুলে ছট করে ওকে জাপটে ধরল। হতভম্ব এলিজাবেথের মাথা গিয়ে ঠেকল শক্ত পুরুষালী বুকে। অস্বাভাবিকভাবে রিচার্ডের বুকের ভিতরে কম্পন হচ্ছে। এলিজাবেথ মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। অনুভব করতে পারছিস এলিজান? কি? ভিতরের অস্থিরতা। এমন করিস না এলিজান, সহ্য হয় না। কেন? তুই আমার কাছ থেকে হারাতে পারিস না। কেন? কারণ তুই আমার। আমি ঘৃণা করি আপনাকে। আমি জানি।
তাও কেন ঘৃণার পাত্র হতে চাচ্ছেন? অপাত্রে সুপাত্র ঢালতে নেই, কিন্তু তুই তো ফেঁসে যাসনি। আমাকে ফাঁসিয়ে দিয়েছিস এলিজান। আমার কাছ থেকে তোর মুক্তি নেই এই জন্মে। কোনো সুযোগই দিল না রিচার্ড। হঠাৎই সিট বেল্ট খুলে ওকে টেনে নিজের কোলের ওপর বসিয়ে দিল। শক্ত হাতে ওর পিঠ চেপে ধরে গালের উপর আছড়ে থাকা লাল চুল সরিয়ে গভীর চোখে তাকালো। কণ্ঠে অন্ধকারের গুঞ্জন। তোমার চোখে আমার প্রতিশোধ, তোমার বুকে আমার প্রতি ঘৃণা, আমার কাঁধ তোমার অশান্তি, আমার হাসি তোমার সুখ, তোমার অস্ত্র আমি বরবাদ, তোমার ভালোবাসা আমি যোগ্য নই। এলিজাবেথ শ্বাস আটকে নিভু কণ্ঠে বলল, তাহলে কেন জোর করে রাখতে চাচ্ছেন আমাকে? ওকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল রিচার্ড। থাকতে পারবো না তাই? রিচার্ড কায়নাত পারে না এমন কিছু আছে? রিচার্ড ঠোঁট বাঁকা হলো, কণ্ঠে ভয়ঙ্কর কোমলতা। লাল চুলের ভাঁজে ভাঁজে অধর ছোঁয়া এঁকে দিয়ে বলতে থাকলো, এমন কিছুই নেই। রিচার্ড কায়নাত সব পারে, শুধু পারে না তার এলিজানের ভাগ কাউকে দিতে, পারে না এই আল্লাহর বান্দিকে ভুলতে, পারে না এই ছলনাময়ের দিকে তাকানো চোখগুলো না উপড়ে ফেলে থাকতে, পারে না তার রেডকে কল্পনায় না রেখে ঘুমাতে, পারে না এই অবাধ্য নারীকে না ভেবে থাকতে। রিচার্ড কায়নাত অনেক কিছুই পারে না এই নারীর ক্ষেত্রে। শীতের বৃষ্টির মতোই অপ্রত্যাশিত কাণ্ড করে বসলো এলিজাবেথ। নিজের দুই হাঁটু রিচার্ডের উরুর দুপাশে রেখে ঝুঁকে পড়ল ওর উপর, হাত চেপে রাখলো বুকের বাঁ পাশে। তবে এই এলিজাবেথ এখন অনেক কিছুই পারে, জানেন? রিচার্ড বাঁকা হাসলো। ওর উদ্দেশ্য বুঝতে পেরে গা এলিয়ে দিল সিটে, শরীর ছেড়ে দিল পুরোপুরি। সঙ্গে শার্টের একটা বোতাম খুলে দিল নিজেই। চোখে খেলা করছে আলিঙ্গনের সুবাস, ঘন হতে থাকে নিঃশ্বাস। রিচার্ড ঠুক গিলতেই অ্যাডামস অ্যাপল স্পষ্ট হলো। পুরুষালী উত্তরণ জলজল করে উঠল। এটুকু দৃশ্যেই এলিজাবেথের নিঃশ্বাস ভারী হয়ে উঠল, গলায় শুষ্ক ঢুক গিলল, অথচ আজ টলল না। ইচ্ছাকৃতভাবে নিজের হাঁটু ঠেকালো রিচার্ডের স্পর্শকাতর স্থানে, কণ্ঠে হিসিয়ে জাজ, এ এলিজান এখন কারোর জানও নিতে পারে। সন্তান হারিয়ে সে এতটাই নিঃস্ব যে এখন আর মৃত্যুকে ভয় পায় না। এই আল্লাহর বান্দি এখন পারবে ভালোবাসা ভুলে গিয়ে প্রতিশোধ নিতে। এই ছলনাময়ী এখন পারবে তার প্রিয় মানুষটার জন্য না কেঁদে থাকতে। এই রেড পারবে কল্পনার কাল্পনিক চরিত্রকে ভালো না বেসে। এই অবাধ্য নারী এখন আরও অবাধ্য হবে। সব পারবে এই সন্তান হারানো মা। রিচার্ড কোনো প্রতিক্রিয়া দেখালো না, চোখে অদ্ভুত শিথিলতা। অনড়ভাবে চেয়ে আছে এলিজাবেথের মুখায়বে, দৃষ্টিতে বহু বছরের তৃষ্ণা। হঠাৎ ওর উঁচু হয়ে থাকা শরীর কোমরের চাপ প্রয়োগের মাধ্যমে নিজের সাথে মিশিয়ে নিল। চুল পরিমাণ জায়গা থাকলো না তাদের মাঝে। রিচার্ড আলতো করে হাত ছুঁয়ে দিল এলিজাবেথের গালে, চোখে গাঢ় গভীরতা, কণ্ঠে নিদারুণ সুর। তোমাকে চাই জলসানো রাতে, এ পোড়া বারাতে, তুমি আমার অন্ধকার আর রোশনাই। কার্নিশে আলতা মাখানো দিনেরা ঢলে পড়ে রাতে, তারপরে রাত্রে জাগানো বাকিটা তোমারে তো হাতে, তোমাকে চাই। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com-এ। চলুন
পুনরায় গল্পে ফেরা যাক। এলিজাবেথ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। রিচার্ডের কণ্ঠ এতটা সুরেলা হতে পারে, এটা কি কল্পনাও করা গিয়েছে? সে ওঠার চেষ্টা করতে রিচার্ড আরো শক্ত করে চেপে ধরল, নিজের সাথে আরো মিশিয়ে নিল। হঠাৎ পাশে চোখ যেতেই দেখতে পেল এক মেয়ে পাশের গাড়ি থেকে হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। ভিতর থেকে এই মুহূর্তটা যতটা স্বাভাবিক, বাইরে থেকে দেখলে নিঃসন্দেহে ভয়ঙ্কর অন্তরঙ্গ লাগবে। রিচার্ডের মেজাজ এক নিমিষে চড়ে গেল। চোখ রাঙিয়ে মেয়েটির দিকে ছাপিয়ে পড়ল কণ্ঠ। ইউ ফাকিং বিচ, বউ কোলে দেখতে পাচ্ছিস না? মেয়েটা থতমত খেয়ে গেল, মুহূর্তে গাড়ি নিয়ে স্থান ত্যাগ করলো। এলিজাবেথ কিছু বলতে যাবে, তার আগে রিচার্ডের চোখ পড়ল মিররে। পেছন থেকে ডজনখানেক গাড়ি ধেয়ে আসছে। হেডলাইটের তীব্র আলো শীতল অ্যালার্মের মতো ঝলসে উঠল মস্তিষ্কে। বিপদের সংকেত বুঝে রিচার্ড এক ঝটকে এলিজাবেথকে সিটে বসিয়ে ওর স্কার্ফ দিয়ে হাত বেঁধে দ্রুত সিটবেল্ট পরিয়ে দিল। তারপর এক মুহূর্ত নষ্ট না করে গাড়ির গতি বাড়িয়ে দিল। 20 মিনিট চূড়ান্ত পর্যায়ে এলিজাবেথ চিৎকার করল, আপনি পাগল! শহরের আধার আকাশ বিদীর্ণ করে সাইরেনের বিকট শব্দ ছুটে আসছে পিছন থেকে। পুলিশের কালো গাড়ির সারি মাঝে মিশে থাকা সন্ত্রাসীদের তীক্ষ্ণ দৃষ্টি, সমস্ত আক্রোশ নিবদ্ধ এক ব্যক্তির উপর, রিচার্ড কায়নাত। স্টিয়ারিং চেপে ধরল রিচার্ড, শির দ্বারা সোজা, চোখে নিষ্পৃহ দৃঢ়তা। ব্যাক ভিউ মিররে এক ঝলক দেখে নিয়ে গ্যাস প্যাডেলে চাপ দিল দানবের মতো। কালো মার্সিডিস গর্জন তুলে ছুটল, গতির সূচক ছুঁয়ে ফেলল শেষ সীমানা। ইঞ্জিনের গর্জনে কম্পিত হলো বাতাস। রাস্তার আলোগুলো ঝাপসা হতে হতে মিলিয়ে গেল পিছনের অন্ধকারে। গাড়ি থামান, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? পাশের সিটে এলিজাবেথ ভয় আর ক্ষোভে কাঁপছে। শক্ত হাতে দরজার হ্যান্ডেল আঁকড়ে ধরেছে, শরীর শীতল ঘামে ভিজে গেছে। রিচার্ডের চোখ এক চিলতে পরিবর্তন নেই। নির্লিপ্ত স্বরে বলল, গাড়ি থামবে ম্যানশনের সামনে, এর আগে নয়। আমি যাব না, আমাকে নামান। সম্ভব নয়। কথা শেষ হওয়ার আগেই প্রথম গুলির আওয়াজ কানে এলো। ধাতব চিৎকার তুলে ছাঁচড়া হয়ে গেল মার্সিডিসের পিছনের উইন্ডো সিট। চিহ্ন কাচের টুকরো ঝরে পড়ল ভিতরে। এলিজাবেথ আতঙ্কে সিটে লুটিয়ে পড়ল, তবে রিচার্ডের ভ্রুক্ষেপ নেই। আয়নার এক ঝলক দৃষ্টি দিয়ে শিকলের মতো শক্ত হয়ে উঠল তার আঙ্গুল। বাঁকা হাসলো ভয়ের বিপরীতে। ওরা গুলি চালাচ্ছে, তবে আমিও নিয়ম মানছি না। স্পিডোমিটারের সূচক কাঁপাতে কাঁপাতে পৌঁছে গেল সর্বোচ্চ সীমানায়। সামনে একের পর এক গাড়ির সারি, তবুও রিচার্ড থামল না। স্টিয়ারিং এক ঝটকায় বাঁকিয়ে দিল ডানে। মার্সিডিস ফুটপাত ছেকে উঠে গেল রেলিংয়ের উপর। সামনের গাড়িগুলো এড়িয়ে দিল উড়ন্ত গতিতে। গাড়ির ঝাঁকিতে এলিজাবেথের শরীরের উপর উঠে যায়। মাথায় আঘাত লাগার আগে রিচার্ড ওর তালুর উপর হাত রাখে রক্ষা কবচের ন্যায়। এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ। বাতাসে ভাসলো মার্সিডিস, তারপর প্রচণ্ড ধাক্কায় নামলো রাস্তায়। ঝাঁকুনিতে কেঁপে উঠল পুরো গাড়ি। চাকা ঘষ্টে উঠল সড়কের উপর। পেছনের গাড়িগুলো মুহূর্তে ছিটকে পড়ল দূরে। রিচার্ডের ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিলের হাসি। পেছনে ধেয়ে আসছে শত্রুর দল, অস্ত্রের নল তাক করার সামনে। রিচার্ডের ঠোঁট থেকে বাঁকা হাসি সরছে না, কারণ সে জানে তারা ভুল জায়গায় বাজি ধরেছে। এখন শুধুই গতি, আগুন আর মৃত্যুর খেলা। ওদিকে জুবুথুবু করে কাঁপছে এলিজাবেথ। আপনি প্লিজ গাড়ি থামান, আমি ভয় পাচ্ছি। এলিজাবেথের ঠোঁট থরথর করে কাঁপছে, নিঃশ্বাসে আতঙ্কের কম্পন। রিচার্ড এক ঝলক তাকালো ওর দিকে। সেই মুহূর্তেই ভেতরে এক ধরনের উন্মুক্ত শিখা থপ করে জ্বলে উঠল। ওর কাঁপতে থাকা ঠোঁট দেখে নিজের শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নিল সে। ভয় পেলে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে। তার পিছনে যে মৃত্যু ধেয়ে আসছে
তবে সেদিকে একটু ভ্রুক্ষেপ নেই। এখন যেন সে রেস ট্যাঙ্কে আছে, আর তার পাশে বসে আছে এক অভিশপ্ত লাহস্যময়ী, যার আতঙ্ক মিশ্রিত সৌন্দর্য রক্তে অগ্নির সঞ্চার করছে। এই ভয়ঙ্কর উত্তেজিত মুহূর্তেও রিচার্ডের হাসকি টোনে বলল, এলিজান, প্লিজ আমাকে উত্তেজিত করে দিও না, অন্তত এই মুহূর্তে না। ঠোঁট কাঁপানো বন্ধ করো। আমি এখনো সেকেন্ড বেবির কথা ভাবছি না, কিন্তু যদি নিয়ন্ত্রণ হারাই তাহলে জল, স্থল, আকাশ সব ভুলে যাব। এক্ষুনি জ্বলে উঠব তোমার সর্বাঙ্গ গভীর থেকে গভীরতম স্পর্শে। এলিজাবেথ কিছু বলার আগেই সামনের রাস্তা ছেয়ে গেল উল্টে পড়া গাড়ির ধ্বংসস্তূপে। রিচার্ডের চোখ চকচক করলো, চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করলো, শালারা যদি ভাবে আমি থামবো তবে ভুল করছে। হঠাৎই গাড়ি এক ঝটকায় বাঁক নিল। ইঞ্জিনের গর্জনে আকাশ কেঁপে উঠল। আতঙ্কে এলিজাবেথ চোখ বন্ধ করে ফেলল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ওর। রিচার্ডের ঠোঁটের কোণে খেলে গেল এক ভয়ঙ্কর তৃপ্তির হাসি। রিচার্ড বাঁক নিচ্ছিল, ঠিক তখনই ঠাস, পিছনে কাঁচ ভেদ করে ছুটে আসা গুলি বিঁধল কাঁধে। তারপর সামনের কাঁচ ছিন্নভিন্ন করে বেরিয়ে গেল। তীব্র যন্ত্রণায় রিচার্ডের অবয়ব শক্ত হয়ে গেল, কিন্তু একটু দমে গেল না। গল গল করে রক্ত ছুটল। এলিজাবেথ চিৎকার করে উঠল। কি জানি কি হলো ওর হঠাৎ। দাঁত দিয়ে হাতের বাঁধন ছিঁড়ে ফেলল, অতঃপর নিজের স্কার্ফ দিয়ে চেপে ধরল রক্তাক্ত জায়গাটা। রিচার্ড এক ঝলক তাকালো ওর দিকে। ওর চোখে আতঙ্ক, কিন্তু স্পর্শে দৃঢ়তা। মেয়েটা কাঁদছে, তার জন্য আবারও। রিচার্ডের রক্ত আবার মাথায় উঠল। সে বন্দুক তুলে নিল। চারপাশ থেকে ওদের ঘিরে ফেলেছে গাড়িগুলো। প্রতিটি জানলার আড়ালে তাক করা বন্দুক, প্রতিটি ইঞ্জিনে গর্জে ওঠার প্রতিশ্রুতি। রিচার্ড গাড়ি অটোমোডে দিয়ে অর্ধেক শরীর বাইরে বের করলো। তারপর ঠাস 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 গুলির শব্দে বিদীর্ণ হতে লাগলো রাতের বাতাস। একটা একটা করে গাড়ি ব্রেক ফেল করে বিস্ফোরিত হতে থাকলো। আগুনের শিখায় আলোকিত হলো অন্ধকার রাস্তা। উল্টে পড়া ধ্বংসস্তূপের মাঝে ওর প্রতিটি গুলি কারো না কারোর শরীরের ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এদিকে এলিজাবেথ ভয়ে কুঁকড়ে গেছে, কান্নায় চোখ লাল, কিন্তু তার চেয়েও বেশি ভয় পাচ্ছে রিচার্ডের রক্তক্ষরণ দেখে। রিচার্ড আরেকটা গাড়ির টায়ারে গুলি করলো। সেটা উল্টে গেল ধাক্কা খেয়ে। সে আবারও সিটে বসলো, স্টিয়ারিংয়ে চাপ দিল। ঠিক তখনই অপর পাশ থেকে ছুটে এলো একটা গাড়ি। প্রচণ্ড ধাক্কা, এলিজাবেথের পাশের দরজা ছিটকে খুলে গেল। তীব্র ঝাঁকুনিতে শরীর বাইরে বেরিয়ে গেল ওর। বাতাসে উঠতে লাগলো চুল। চারপাশ যেন স্থির হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। ওপাশে তাক করা বন্দুক। এলিজাবেথের চিৎকার করে উঠল, রেড! রিচার্ড চকিতে ফিরল ওর দিকে। স্টিয়ারিং ছেড়ে দিল এক ঝটকায়। বস্ত্রের মতো খপ করে ধরল এলিজাবেথের হাত। মুহূর্তেই একটানে এনে আছড়ে ফেলল নিজের বুকে। গাড়ির দরজা বন্ধ করে মুহূর্তে ঠান্ডা চোখে দেখে নিল সেই মানুষটাকে, যার ধাক্কায় এলিজাবেথ মৃত্যুর কোল থেকে ফিরে এলো। রাগে শিরদাঁড়া টনটন করে উঠল। দুহাতে বন্দুক তুলে নিল রিচার্ড। ঠাস ঠাস ঠাস। নিমেষেই বন্দুকের ঝাঁঝরায় সে লোকটার মাথা উড়ে গেল। শরীর ধপ করে পড়ে রইল চলন্ত গাড়ির উপর। রিচার্ডের বুকের ভেতর ধুকপুক করছে। এতক্ষণের এই টানটান মুহূর্তে প্রথমবার ভয় পেয়েছে সে, কিন্তু নিজের জন্য নয়। ভয় পেয়েছে তার ভালোবাসার মানুষটার জন্য। এলিজাবেথকে আর সিটে বসিয়ে রাখল না সে, নিজের কোলে তুলে নিল। এক হাতে শক্ত করে কোমর চেপে ধরল, আরেক হাতে স্টিয়ারিংয়ে চাপ দিল। এগিয়ে আসা গাড়িগুলোকে তোয়াক্কা না করে একটা একটা করে উল্টে দিতে থাকলো। পেছনে পড়ে থাকলো বিধ্বস্ত ধ্বংসাশেষের সারি। আগুনের শিখায় উজ্জ্বল হয়ে উঠল রাত। এখন আর ওদের থামানোর কেউ নেই। হঠাৎ কিছু মনে পড়তেই রিচার্ড দ্রুত ফোন গাড়ির ব্লুটুথে কানেক্ট করলো।
স্ক্রিনে কল কানেক্ট সিগন্যাল আসতেই ওপাশ থেকে ন্যাসর উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। বস, আপনি ঠিক আছেন? ম্যাম, ইজ শি ওকে? রিচার্ডের কণ্ঠ তাদের থেকে অস্থির শোনালো। আমি থাকতে ওর কি হবে ড্যামেট? তোমরা কোথায়? আর ইউ গাইস ওকে? লুকাস বিরক্ত গলায় বলল। শালারা আমাদের কৌশলে জ্যামে ফাঁসিয়ে দিয়েছে। চারদিক থেকে গাড়ি লক, নড়ার জায়গাও নেই। রিচার্ডের কাঁধের ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, ব্যথায় শরীর আস্তে আস্তে অসাড় হয়ে আসছে। তবুও সে সেসব আমলে না নিয়ে এলিজাবেথের মাথায় ঠুট ছোঁয়ালো, ভিতরের আতঙ্ক খানিকটা কমানোর জন্য। একটু আগের কয়েক সেকেন্ডের কথা মনে হলে এখনো বুকে তীব্র চাপ অনুভূত হচ্ছে। ড্রাগন টিমকে অ্যালার্ট পাঠিয়ে দাও। ন্যাসর নাক কুচকালো। লুকাস ব্যাকসিট থেকে অস্ত্র বের করতে করতে বলল, উফ বস, আপনিও না। কয়েকটা চুনোপুটির জন্য লোক ডাকতে হবে? এবার নিজ পায়ে মাঠে নামছি। আমাদের নিয়ে চিন্তা করবেন না, আপনার জন্য প্ল্যান 3 রেডি। রিচার্ড সামান্য হেসে উঠল। সাব্বাস আমার বাঘের বাচ্চারা। ন্যাসো হাসতে হাসতে বলল, ব্রেক আ লেগ। বস, আপনার বিয়েতে থাকতে পারবো না, কিন্তু দুয়ার কমতে থাকবে না। ঠিক তখনই ওপাশ থেকে দরজা ভাঙার শব্দ ভেসে এলো। লুকাসের একটা লাথি যথেষ্ট ছিল। রিচার্ড লম্বা শ্বাস টেনে বলল, লোকা লিসেন, বি কেয়ারফুল মাই বয়েস। আমি তোমাদের হারাতে চাই না। আজ রাতে একসাথে পার্টি হবে বস। ওপাশ থেকে দুজনেই গাড়ি থেকে বেরিয়ে গেল। তাদের অস্ত্র তাক করে শিকার বেছে নিল তৎক্ষণাৎ। পরক্ষণে ভেসে এলো গুলির শব্দ। রিচার্ড ফোন কেটে দিল। এলিজাবেথ এখনো শক্ত করে ধরে রেখেছে তার কাঁধ। রিচার্ড এক চিলতে হাসলো। আজ রাত শেষ হওয়ার আগে ওদের দুনিয়া কেঁপে উঠবে। এলিজাবেথ ছুটবার জন্য মুচড়ামুচড়ি শুরু করলো। মুচড়ামুচড়িতে রিচার্ডের শরীর ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল। ওর প্রতিটি ছটফটানি যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল শিরায় শিরায়। রিচার্ড অনবরত শুকনো ঢোক গিলছিল, নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে। ব্যাগ হারিয়ে যখন সে ধীরগতিতে এলিজাবেথের ঠোঁটের দিকে এগোলো, এলিজাবেথ মুখ সরিয়ে নিল। ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, ছুবেন না আমায়। রিচার্ড এক ভ্রু উঁচিয়ে তাকালো। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি টানলো। ফিসফিস করে বলল, ছুব না? না, একটুও না। এলিজাবেথ আবার মাথা নুইয়ে ফেলল। ঠোঁট শক্ত করে চেপে বলল, না, কোথাও না। না। রিচার্ড ঠোঁট কামড়ে হাসলো। ওর কোমরে পেঁচানো হাত বাঁকিয়ে উদরে আরো শক্ত করে আঁকড়ে ধরল। তারপর ধীরগতিতে কাপড়ের ফাঁক গলে সরে গেল উন্মুক্ত উষ্ণতায়। এলিজাবেথের পায়ের তলানি শিরশির করে উঠল। শক্ত হাতটা ওর অন্তর্বৃদ্ধি প্রবেশে আঁকাবাঁকা ভঙ্গিমায় বিচরণ করলো কিছুক্ষণ। অতঃপর রিচার্ড ওর রক্তার্জিত কানের লতির কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমি ওখানে পৌঁছেছি বলেই কিন্তু ও এখানে এসেছিল। তারপরই দাঁতে দাঁত চেপে হাতের অভিমুখ বদল করলো রিচার্ড। সাথে সাথে এলিজাবেথ সন্ত্রস্ত হয়ে কেঁপে উঠে রিচার্ডের গলা খামচে ধরল। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।